উৎসব মুখর হয়ে উঠছে দেশের নির্বাচনী পরিবেশ। নেতাকর্মীদের চাঙ্গা করতে নানা তৎপরতা রাজনৈতিক অঙ্গনের জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ৪১ নারী কর্মী, বেতন ভাতা না পাওয়ার অভিযোগ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের উদ্বোধন, রোহিঙ্গা বিষয়ে গুরুত্ব দেবে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বরগুনার টেংরাগিরি বন থেকে অবাধে সুন্দরী গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা, নীরব বন বিভাগ জনবল স্বল্পতার দোহাই, ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। এবং দিনাজপুরে প্রতি জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের বিদেশি ফল, কম খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে প্রসার। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। রাজনৈতিক দলগুলোর নানামুখী তৎপরতায় ক্রমশ উৎসব মুখর হয়ে উঠছে দেশের নির্বাচনী পরিবেশ। প্রতিটি দলই এখন নির্বাচনমুখী। দলের ভেতরে এবং বাইরে নেতাকর্মীদের চলছে চাঙ্গা করার চেষ্টা। দলগুলোর এ ধরনের তৎপরতাকে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফেরদৌস লিপির রিপোর্ট। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও দেশে শুরু হয়ে গেছে নির্বাচনী তোড়জোড়। এই ক্ষেত্রে এগিয়ে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সর্বশেষ সাংগঠনিক সফরে ট্রেন যোগে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণা করেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। পিছিয়ে নেই সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও। দল গোছানোর পাশাপাশি সভা সমাবেশ করে জনগণের কাছে ভোট চাইছেন দলের নেতারা। প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে আন্দোলন করলেও দলীয় কর্মসূচি ও দাবিতে নির্বাচনের কথা উঠে আসছে। অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচন নিয়ে সরগরম করে তুলছে রাজনীতির মাঠ। ছোট বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক এই তৎপরতা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সুফল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সবগুলি রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী। বিএনপি কয়েকটা দাবি নিয়ে বেরিয়েছে, তবে তলে তলে তারা নির্বাচনের প্রস্তুতি রাখছে। এটি আমাকে আশান্বিত করে যে আমাদের দেশের যে রাজনীতি নির্বাচনের সময় হয় সেটি সবসময় সহিংস। ২০১৪ সাল তো আমরা ভুলে যাইনি। ফলে মানুষ অকারণে প্রাণ হারায়, অনেকে গ্রাম ছাড়া হয়। কেন একটা মানুষ অসুখী হবে নির্বাচনের সময়? এটা তো উৎসবের পরিবেশে হওয়া উচিত। তবে রাজনৈতিক অঙ্গনে এই পরিবেশ অব্যাহত রাখতে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি এই মুহূর্তে দলগুলো নির্বাচনী ইস্তেহার তৈরি করে জনগণের কাছে যাওয়া উচিত বলে মনে করছেন এই নির্বাচন বিশেষজ্ঞ। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেক দলকেই, এবং যে বেশি করে মানুষের জনগণের কাছে যাবে তারই জয় হবে। যার যার ম্যানিফেস্টো দেবে সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করবে, তখন ম্যানিফেস্টো নিয়ে তারা মাঠে থাকবে। নির্বাচনের প্রচারণাকে সহিংস করে না তোলা হয়, কিংবা আইনের ব্যত্যয়, আচরণবিধির ব্যত্যয় না করা হয়। এছাড়া নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার উপরও গুরুত্ব দিচ্ছেন এই বিশেষজ্ঞ। নিউট্রালি কাজ করতে হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে জ্বালানি তেল আমদানি করতে ভূগর্ভস্থ পাইপ লাইন নির্মাণ ও ঢাকা টঙ্গী জয়দেবপুর রেলপথে ডাবল লাইন নির্মাণ কাজের যৌথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। গতকাল সন্ধ্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত বাংলাদেশ প্রতিবেশী হলেও দ্বিপক্ষীয় সম্পর্ক এখন পৌঁছেছে পারিবারিক পর্যায়ে। ভারত বাংলাদেশ জ্বালানি সহযোগিতার আওতায় ২০১৬ সালের ১৯ মার্চ প্রথমবারের মতো ভারত থেকে রেল ওয়াগনে করে জ্বালানি তেল আমদানি শুরু করে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্কের সুযোগকে কাজে লাগিয়ে ডিজেল আমদানির এই প্রক্রিয়া এবার স্থায়ী রূপ পেতে যাচ্ছে। আসামের নুমালীগড় তেল শোধনাগার থেকে শিলিগুড়ি হয়ে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ১৩০ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন, যার মাধ্যমে বছরে ১০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি সম্ভব বাংলাদেশে।
গেল সপ্তাহে বিদ্যুৎ আমদানির পর 10 দিন না পেরোতেই এবার জ্বালানি তেলের পাইপলাইন নির্মাণ ও রেল সংযোগের ডাবল লাইন সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করতে আবারও ভিডিও কনফারেন্সে মুখোমুখি দুই সরকার প্রধান হাসিনা মোদি। India and Bangladesh. অনলাইনের এই উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে ভারতের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রত্যাশা করে বলেন, সমৃদ্ধির জন্য একাত্ম থাকবে দুদেশ। বিগত কয়েক বছরে আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। উভয় দেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। আমি বাংলাদেশের উন্নয়নে ভারত সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রত্যাশা করছি। माननीय प्रधानमंत्री जी, आपको बहुत बहुत धन्यवाद। और आपके साथ मैं भारतवासी को भी धन्यवाद चाहती हूँ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্বকে দেখিয়ে দেবার সময় এসেছে যে প্রতিবেশী দুটি দেশের সম্পর্ক আজ পারিবারিক পর্যায়ে উন্নীত হয়েছে। বক্তব্যের ফাঁকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছাও জানান নরেন্দ্র মোদী। भौगोलिक रूप से हम पड़ोसी देश हैं, लेकिन भावनात्मक रूप से हम परिवार हैं। हमारे सहयोग ने विश्व को दिखाया है कि यदि दो पड़ोसी देश ठान ले तो क्या कुछ किया जा सकता है। 28 सितंबर पर आपके जन्मदिवस के लिए हार्दिक बधाई देना चाहता हूं। शुभ जन्मदिन। कल आपके जन्मदिन थे, जन्मदिन मुबारक हो। পরে দিনাজপুরের পার্বতীপুর ও ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ভিডিও কনফারেন্সে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারত থেকে আমদানি করা তেল দিয়ে আগামীতে উত্তরাঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। ইতিমধ্যে আমরা একটা প্রকল্প নিয়েছি, প্রকল্প প্রণয়ন করা হচ্ছে বিদ্যুতের থেকে। সেখানে আমরা একটা ডিজেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করব, ওখানে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলব। ঢাকা টঙ্গী জয়দেবপুর রেলপথে ডুয়েল গেজ ও ডাবল লাইন নির্মিত হলে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের দ্রুতগতির ট্রেন চলাচল সহজ হবে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আমাদের দেশ দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শান্তি প্রতিষ্ঠায়, দরিদ্রতা এবং সংঘাত নিরসনে বিশ্ব নেতাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার সংস্থার ৭৩তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বৈশ্বিক বিষয়ে বিশ্ব নেতাদের ঐক্যমত দেখার অপেক্ষায় বিশ্ববাসী। এবারের অধিবেশনে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। অধিবেশনে যোগ দিতে ৬ দিনের সফরে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন। এতে সভাপতিত্ব করেন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা স্পেনেসো গার্সিস। স্পেনেসো ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রথম এবং বিশ্বের চতুর্থ নারী যিনি বিশ্ব সংস্থাটির সভাপতির আসন অলঙ্কৃত করছেন। উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বব্যাপী শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে জনগণকে সুরক্ষা দেওয়া বিশ্ব নেতৃবৃন্দের দায়িত্ব। শান্তি রক্ষা, লিঙ্গ সমতা, ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নে অর্থায়ন, তরুণদের ক্ষমতায়ন, দারিদ্র্য ও সংঘাত নিরসনে আমাদেরকে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের সভায় বিশ্ব নেতৃবৃন্দকে এসব বিষয়ে সমাধানের বিষয়ে প্রস্তুত থাকতে হবে। বিভাজন ও মেরুকরণের এই সময়ে সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক সহযোগিতা প্রদর্শনে সবাই একসঙ্গে হয়েছে, এটা বিশ্ববাসী দেখার অপেক্ষায় আছে। ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান কিংবা তাদের প্রতিনিধিরা অধিবেশনে যোগ দিচ্ছেন। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানান, এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ। আন্তর্জাতিকভাবে যাতে ইস্যুটা সচল থাকে বা এটা একটা ভালো ফাইলে থাকে, সেটা আমাদের একটা চেষ্টা থাকবে। আর এছাড়া বায়োল্যাটারালি আমরা কাজ করে যাব যাতে আমরা ওয়ার্কআউট করতে পারি আমাদের ইমপ্লিমেন্টেশন অফ দ্য যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা। আর জেনারেল অ্যাসেম্বলিতে গতবারে যেমন রেজলিউশন হয়েছিল, তো এবারেও একটা ফলো আপ রেজলিউশনের একটা আমরা আলাপ আলোচনা করছি। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য শান্তি, ন্যায় প্রতিষ্ঠা এবং টেকসই সমাজ ব্যবস্থার জন্য বিশ্ব নেতৃত্বের দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে জাতিসংঘকে সকল মানুষের কাছে প্রাসঙ্গিক করে তোলা।
মঙ্গলবার জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশন শুরু হলেও এর মূল পর্ব অনুষ্ঠিত হবে এক সপ্তাহ পর, অর্থাৎ আগামী ২৫শে সেপ্টেম্বর। ওই দিন থেকে অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ৪১ নারী কর্মী। গতরাতে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন সময়ে তারা আরব দেশে পাড়ি জমালেও তাদের চোখে মুখে এখন হতাশার ছাপ। ভুক্তভোগীরা বলছেন, প্রয়োজনীয় তদারকি ও নিরাপত্তা না থাকায় প্রতিনিয়তই নির্যাতনের শিকার হচ্ছেন নারী গৃহকর্মীরা। পেটের দায়ে ১৫ মাস আগে ভিনদেশে পাড়ি জমিয়েছিলেন মনি বেগম। স্বপ্ন বুনেছিলেন নিজের সবটুকু শ্রম দিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাবার। কিন্তু স্বপ্ন ছেড়ে শারীরিক নির্যাতন থেকে প্রাণে বাঁচতে অনেকের সঙ্গে সৌদি আরব থেকে দেশে ফিরলেন তিনিও। কাজ করার জন্য পেটের দায়ে গেছি, ওইখানে যদি আমাদের কষ্ট দেয় তাহলে তো আমরা ওইখানে থেকে লাভ নেই। আমাদের মাইদুর করতে খানা দিত না, তারপরে বেডে একদিন আমার তার দিয়ে আমার গলায় ফাঁসি দিচ্ছে, আমার মেরে ফেলাই দিব। মঙ্গলবার রাত 11:15টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে মনির পাশাপাশি আরো ৪০ নারী কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদেরও একই অভিযোগ। চুক্তি অনুযায়ী বেতন ভাতা তো পেতেনই না, সেই সঙ্গে নানা অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন তারা। 1 বছর রইলাম, 3 মাসের বেতন দিছে, আর বেতন দেয় না। বেতন চাইলে মারপিট করে। মার দুধ খাইছি, না খাই আছি, ঠিক আছে, বেতন দেয় নাই। আমরা অত্যাচার হয়েছে জানি আর কোনো মেয়েরা অত্যাচার না হয়। গত 5 দিনের ব্যবধানে আমাদের 107 জন নারী ফিরল। আমরা তাদের সাথে কথা বলে দেখেছি, এদের অনেকেই হচ্ছে 5 মাসে ফেরত আসছে, বা কেউ 3 মাসে ধরে গেছে, 3 মাসের মধ্যে ফেরত আসছে। 2015 সালের ফেব্রুয়ারিতে গৃহকর্মী নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। সে অনুযায়ী কয়েক হাজার নারী কাজ করতে গেলেও চলতি বছরে নির্যাতনের মুখে দেশে ফিরে আসেন 1000-এরও বেশি নারী গৃহকর্মী। সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরো থাকছে। কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি মন্ত্রীর। বরগুনার টেংরাগিরি বন থেকে অবাধে সুন্দরী গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা। অন্য গাছের থেকে বেশি দাম পাওয়ায় সুন্দরী গাছকে টার্গেট করছে তারা। আর জনবল স্বল্পতার দোহাই দিয়ে নীরব ভূমিকায় বন বিভাগ। সচেতন নাগরিকরা বলছেন, বন বিভাগের যোগ সাজসে হচ্ছে এসব। অবশ্য বন রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। বরগুনার টেংরাগিরি বন। প্রথমেই বনে ঢুকতে বাধা হয়ে দাঁড়ায় একজন বনরক্ষী। আমার অনুমতি লাগবে কর্তৃপক্ষের, ডিউপুর ভিডিও বিচারের, আমার রাখতে টিকিট কাটার জন্য। সংবাদকর্মীরা বাধার মুখে পড়লেও জনসাধারণ অবাধে ঢুকছে বনে। সংবাদকর্মীদের বাধা দেওয়ার কারণটা স্পষ্ট হয় বনে ঢুকতেই। ছোট বড় সব সুন্দরী গাছই কেটে নিচ্ছে বনদস্যুরা। বন যত গভীর, গাছ কাটার চিত্রটাও তত বেশি। গেওয়া, পশুর কেওড়া সহ বনে বিভিন্ন গাছ থাকলেও একরের পর একর জুড়ে শুধু নেই সুন্দরী গাছ। সদ্য কাটা সুন্দরী গাছের গোড়াগুলো শুধু পড়ে আছে। বন থেকে বেরিয়ে আবারও বনরক্ষীদের মুখোমুখি হলে ক্যামেরার সামনে থেকে পালাতে থাকে তারা। কিসের গাছ কাটা হয়? জঙ্গলের ভিতরে যে গাছ কাটা হয়। আমি দেখছেন নি গাছ কাটাই? আমি দেখি নাই, আমি তো দেখে আসলাম। দেখলে ভালো করছেন, অসুবিধা কি? অবশ্য বনের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তার দাবি, জনবল স্বল্পতার কারণে দস্যুদের সাথে পেরে উঠছেন না তারা। লোকজন তৎপর আছেন, তার মধ্যে হয়তো চোরারা কোনো ফাঁকে ফুকরে নিতে পারে, সেটা তো বলা যাবে না। তো আমাদের কোনো এই ব্যাপারে কোনো গাফিলতি নাই। সচেতন মহল বলছে, সুন্দরী গাছের মূল্য বেশি হওয়ায় বনদস্যুরা সুন্দরী গাছ বেশি কাটছে। আর জনবল স্বল্পতার অজুহাতে অর্থের বিনিময়ে বন বিভাগ বনদস্যুদের সহায়তা করছে। এক শ্রেণীর অসাধু বন কর্মকর্তা এবং বনদস্যুদের যোগসাজশে প্রায় এখন শূন্য হতে চলেছে। সবুজের সৌন্দর্য যে বরগুনা, সেটি এভাবে যদি অব্যাহতভাবে বন উজাড় করতে থাকে দুর্বৃত্তরা, তাহলে মনে হয় এই সৌন্দর্য অচিরেই হারিয়ে যাবে। জেলা প্রশাসক বলছেন, শুধু বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাই নয়, পুলিশ ও উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে বন রক্ষায় কাজ করবেন। সরকারি বনের গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়,
তো আমার নজরে যখনই এসেছে সাথে সাথে উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের মাধ্যমে তাদের বিরুদ্ধে অতীত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 10,120 একর জুড়ে ট্যাংরাগিরি বনটিতে সুন্দরবনের আদলে সুন্দরী গাছ থাকায় বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন বলা হয় এ বনকে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার রাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমারখালী উপজেলার কয়া, কালুয়া ও শিলাইদহের কুঠিবাড়ি রক্ষা বাঁধের ভেঙে যাওয়া এলাকা ঘুরে দেখেন। পদ্মার তীব্র স্রোতে বাঁধের কিছু অংশ ভেঙে গেলেও নির্মাণে কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়ে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দেন সচিব। অনেক সাংঘাতিক একটা ঘূর্ণিবর্তা, তো এখানে অনেক সময় এইরকম স্ট্রাকচারে ফেল করতে পারে, এটা আসলে প্রাকৃতিক আমি বলবো ধাক্কাতেই, এবং সেখানে আমরা এটা খতিয়ে দেখবো যে এখানে আমাদের কোনো ডিজাইনের ত্রুটি ছিল কিনা, বা আমরা এই ত্রুটি থেকে শিক্ষা নিয়ে যখন এর পরের বার কাজটা করব সেটাকে হয়তো আমরা স্লোপ আরও অনেক বাড়িয়ে আরও অনেক অন্যভাবে ডিজাইন করে করতে হবে, কেন ফেল করলো পার্টিকুলারলি এই জায়গাটায়। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ত্রাণ ও পুনর্বাসন সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। গতকাল বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ বাজার ও বাঁশতলা এলাকা পরিদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। যারা পাওয়া দরকার তাকে দিলেন, যতটুকু দরকার ততটুকু দিলেন। বাংলার সময়ে আরো থাকছে। তাজিয়ার শহর হিসেবে পরিচিত সৈয়দপুরে পবিত্র আশুরা পালনের প্রস্তুতি। ইমামবাড়াগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। দিনাজপুরের সীমান্তবর্তী পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন, বাড়ি মাল্টা, সৌদি খেজুর ও কেরালা নারকেল চাষ করা হচ্ছে। কম খরচে লাভ বেশি পাওয়ায় দিন দিন বাড়ছে এর সম্প্রসারণ। এসব বাগানের ফল স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে বিরামপুর উপজেলার সীমান্ত ঘেঁষা কুন্দলহাট গ্রাম। এখানকার অধিকাংশ জমি ফসল উৎপাদনে অনুপযোগী। এজন্য 2015 সালে 10 একর পতিত জমিতে পরীক্ষামূলকভাবে ড্রাগন, ভিয়েতনাম নারিকেল ও মাল্টার চারা রোপণ করেন প্রকৌশলী কামরুজ্জামান। বছর যেতে না যেতেই গাছে ফুল ও ফল আসে। পরে এসব ফল বিক্রি করে লাভবান হন তিনি। পরবর্তীতে এলাকার বেকার যুবকদের নিয়ে গড়ে তোলেন ইজি অ্যাগ্রো ফার্ম। এলাকাগুলো অনেকদিন যাবৎ পড়ে রয়েছে পতিত হিসাবে, সেগুলোকে আমি সবুজায়ন করতে আসি। আমি দেখলাম যে এখানে কিছু লাভজনক কিছু প্রোডাক্ট করা যায় কিনা। কামরুজ্জামানের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন পতিত জমিতে ফলের চাষ করছেন। পরিচর্যা ছাড়া তেমন কোনো খরচ না হয় লাভের মুখ দেখছেন তারা। আমরা সবাই সহযোগিতা করি এবং কর্মসংস্থান হয়েছে। আমরা এই ফার্মে এখন কাজ করি, দিন 300 টাকা করে পাই। ফার্মটি পরিদর্শন করে বিভিন্ন সাহায্য ও পরামর্শ দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা। তাদের মতে কৃষি বিভাগের তত্ত্বাবধানে বাগানটি সম্প্রসারণ করা হলে বিদেশেও ফল রপ্তানি সম্ভব। ড্রাগন ফল এটা মিষ্টি, সুস্বাদু এবং এটা গাছে প্রচুর পরিমাণ ধরছে এবং এটা স্থানীয় চাহিদা মিটিয়েও এগুলা ঢাকা সহ বাহিরে যাওয়ারও অনেক সম্ভাবনা আছে এবং প্রসেস সেই অনুযায়ী চলতেছে। সরকারি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে হোক, ইনসেন্টিভ প্রদান করে হোক, কৃষি অফিসের তত্ত্বাবধানে এটি যদি আরও বিকাশ করা যায় তাহলে বাংলাদেশের যে খাদ্য তালিকা রয়েছে, ফলের তালিকা রয়েছে, সেখানে নতুন একটি ফল সংযোজিত হবে। বিরামপুর উপজেলার কুন্দলহাট গ্রামের 50 একর পতিত জমিতে গড়ে তোলা ইজি অ্যাগ্রো ফার্মে ড্রাগন, ভিয়েতনাম নারিকেল, বাড়ি মাল্টা সহ বিভিন্ন প্রজাতির প্রায় 8000 ফলের গাছ রয়েছে। সময় সংবাদ, হিলি। চুয়াডাঙ্গায় ক্রমেই বাড়ছে গ্রীষ্মকালীন শিম চাষ। লাভজনক হওয়ায় শিম চাষের প্রতি ঝুঁকছেন কৃষকরা। তারা জানান বিঘা প্রতি সপ্তাহে 3 থেকে 4 মণ শিম পাওয়া যায়। অন্য ফসলের তুলনায় কীটনাশকও কম লাগে। জেলার চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের পাইকাররাও তাদের শিম ক্রয় করেন। বাজার দর ভালো হওয়ায় বেশ লাভবানও হচ্ছেন কৃষকরা।
রোগবালাই মুক্ত শিমের ফলন ভালো পেতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছর জেলার 4200 বিঘা জমিতে শিমের আবাদ হয়েছে। এক বিঘে হইতে আমি 5 থেকে 6 মণ সিম ওঠে, তাই এতে ঢাকা, ফরিদপুর এবং ফজলগঞ্জ হাটে বিক্রয় করি। 70 থেকে 75-80 টাকা সিম বিক্রি করা হয়। সপ্তাহে এক বিঘে 2 থেকে 3 মণ সিম তোলা হয়। যে সিম হচ্ছে শীতের মৌসুম করতে হয়, সেটা আমরা হচ্ছে চৈত বৈশাখ মাসে করেছি, এতে আমাকে ফলন ভালো দিয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেন কীটনাশকের ব্যবহার কম করে তারা এই সিমটা চাষ করতে পারে। চুয়াডাঙ্গায় অপহরণের 10 দিন পর 2 স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। একই দিন অপহরণের পর আটকে রেখে তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এই ঘটনায় সদর থানায় 2টি মামলা হলেও কেউ আটক হয়নি। তবে পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, গত 7ই সেপ্টেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রাইভেট করে বাড়ি ফিরছিল 7ম শ্রেণীর এক ছাত্রী। এ সময় একই গ্রামে জুম্মাত আলীর ছেলে আব্দুর ওয়াহাব সহ কয়েকজন যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতের বাবা সদর থানায় একটি মামলা করেন। নির্যাতিতার অভিযোগ, তাকে 10 দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। অন্যদিকে একই দিনে একই উপজেলার 10ম শ্রেণীর আরেক ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে অপহরণ করে দামুড়হুদা উপজেলার হেমায়তপুর গ্রামের আনোয়ারুলের ছেলে হাসান ও তার সহযোগীরা। পরে তাকে 10 দিন আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় 8 সেপ্টেম্বর নির্যাতিতার মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। সোমবার রাতে পৌর এলাকার ইসলামপাড়া ও দামুড়হুদা উপজেলার বাজারপাড়া এলাকায় আলাদা অভিযান চালিয়ে 2 ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাদের ডাক্তারি পরীক্ষা শেষে জেলা দায়রা ও জজ আদালতে 22 ধারায় জবানবন্দি নেওয়া হয়। অপহরণ করে ধর্ষণ করা হয়েছে কিনা এই জন্য মেডিকেলে যে টেস্টগুলো সেগুলো সম্পন্ন করা হচ্ছে এবং রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে তারা আসলে দোষী হয়েছে। এস টেস্টের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সিভিল সার্জন বরাবর প্রেরণ করে এবং ভিকটিমের নারী শিশু আইনের 22 ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 2 ছাত্রী স্বজনদের দায়ের করা মামলার আসামিরা পলাতক রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দিনাজপুরের হিলিতে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে নওয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ওই এলাকার গৃহবধূ মহিমার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আইয়ুব আলী পলাতক রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই মহিমাকে নির্যাতন করত তার স্বামী। মানিকগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ফার্মাসিস্টের বিরুদ্ধে। গতকাল সকালে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিনকে নানাভাবে নির্যাতন করে আসছিল স্বামী সিরাজুল ইসলাম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার 4 লাখ টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান শারমিন। এজন্য তাকে বিষ পান করিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজুল পলাতক রয়েছে। মেয়েটার 5 বছর ধরে বিয়ে হয়েছে, টাকা দিছি, হুন্ডা দিছি, তারপরে মেয়ের জামার চাকরি হয়েছে, এখন আরো টাকা চায়। ইতিমধ্যে মাঝখানে তাকে প্রায় 2 লক্ষ টাকার উপরে দেওয়া হয়েছে। গাছ বিক্রি করে বিভিন্নভাবে কলা কৌশলে তাকে টাকা দেওয়া হয়েছে। আমাকে অত্যাচার করে, অনেক মারধর করে, কিন্তু আজকে সকালে আমাকে জোর করে বিষ পান করে আত্মহত্যা করেছিল। প্রথমে উনি সাটুরিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওখানে প্রাথমিকভাবে স্টোমাক ওয়াশ দেওয়া হয়। স্টোমাক ওয়াশ দেওয়ার পরে আমাদের এখানে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আর কি। তো এখন আমরা সেইভাবে ট্রিটমেন্ট দিচ্ছি। এখন কন্ডিশনটা আগের থেকে ভালো আছে। মানিকগঞ্জে বাল্যবিবাহের প্রস্তুতির দায়ে বর কনের বাবাসহ 4 জনকে 7 দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুন সর্দার এ সাজা দেন। তিনি জানান, সদর উপজেলার পৌর বাজারে মনির কাজীর অফিসে বাল্য বিয়ের প্রস্তুতি চলছে এমন খবরে অভিযানে যায় তারা। পরে সেখানে 12 বছর বয়সের এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের প্রস্তুতির দায়ে কনের বাবা মগুর আলী, বরের বাবা আব্দুর রৌফ, সাক্ষী মোহাম্মদ ইসমাইল ও কাজী মনির হোসেনকে আটক করা হয়। উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে তাজিয়ার শহর হিসেবে পরিচিত। মুহররম মাসের শুরু থেকেই শিয়া ও সুন্নি সম্প্রদায়ের অবাঙালি জনগোষ্ঠী পবিত্র আশুরা পালনের প্রস্তুতি নিচ্ছে। চলছে
ইমামবাড়াগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তাজিয়া বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা, আর অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। সাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঐতিহ্যগতভাবে সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে 10ই মহরম উৎসবমুখর পরিবেশে পবিত্র আশুরা পালন করে আসছেন নীলফামারীর সৈয়দপুরের অবাঙালি জনগোষ্ঠীর লোকজন। দিবসটিকে সামনে রেখে ইমামবাড়ায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ। কারিগররা ব্যস্ত তাজিয়া তৈরির কাজে। নিয়াজ ফাতেহা, মর্শিয়া পাঠ, পাইক সাজা, তাজিয়া মিছিল ও লাঠি খেলা সহ চলছে নানা প্রস্তুতি। এসব আয়োজনের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হাসান হোসেনের প্রতি অমানবিকতার প্রতিবাদ জানান ভক্তরা। ঢোল, ডাঙ্কা, ঝাড়ু ফেলা যেটাই হোক না কেন, একটা উদ্দেশ্য সেটা হলো যে শাহাদাতে ইউমে শাহাদাত আসে গেছে মহরমে আশুরা, এটা আমাদের মূল উদ্দেশ্য। আমরা মহরমে উপলক্ষে ঘোড়া বানাচ্ছি, আর এই কাজে অনেক ব্যস্ত। এই কাজ শেষ হইলে আমরা তাজিয়া কাজে হাত দিব। সদায় কারবালার স্মরণে ইমাম হাসান হুসাইনকে স্মরণ করে আমরা এগুলো পালন করি। পবিত্র আশুরা পালনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে পুলিশ। আর তাজিয়া মিছিল সহ সব ধরনের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে যেন সৈয়দপুরবাসীকে নিয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে মিটিং করেছি, তাদেরকে যথাসাধ্য আমরা নির্দেশনা প্রদান করেছি। আশা করি এটা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। সৈয়দপুরে প্রায় 50টি ইমামবাড়া ও 3টি পাইক দল রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। মৌলভীবাজারের কমলগঞ্জে বাবলি নামে এক শিশু অজানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ 5 বছর ধরে মানবেতর জীবনযাপন করছে। শিশুটির স্বজনরা জানান 7 বছর বয়সে বাবলির ডান পায়ে ছোট্ট একটি ক্ষতচিহ্ন দেখা দেয়। কিছুদিন পর ওই ক্ষত থেকেই পাটি অস্বাভাবিকভাবে ফুলে বড় হয়ে যায়। মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করানোর পরও তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন ছতিয়া গ্রামে নিজ বাড়িতেই মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে কোমলমতি এই শিশুটি। বাবলির উন্নত চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের সহায়তা কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী। করে খায় আর প্রায় তৈলে ঘুমাইতে পারে না, পাওয়ার যন্ত্রণায়। বাচ্চা ঘুরে যে চিকিৎসার লাগে 2 টাকা দিব, নিজেও দিন বিকারি, দিন আনি দিন খাই। 5 বছর ধরে আমি এই অবস্থায় ফেটো দিতাম না, ফিটি দিতাম বাচ্চা লাগে। এই অবস্থার মাঝে আমি বুয়াত আছি। এখন পর্যন্ত আমার বাচ্চাটা চিকিৎসা নাই, পয়সা করির অভাবে। সঠিক রোগ শনাক্তকরণ সহ তার রোগ নিরাময়ের জন্য উন্নত একটি সুপার স্পেশালাইজড হাসপাতালে তাকে প্রেরণ করা প্রয়োজন। নারায়ণগঞ্জে গুলিতে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। র্যাব 11 জানায় ভোরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ফেন্সি ফরিদ নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক সহ 18টি মামলা রয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব মুখর হয়ে উঠছে দেশের নির্বাচনী পরিবেশ। নেতাকর্মীদের চাঙ্গা করতে নানা তৎপরতা। রাজনৈতিক অঙ্গনের জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও 41 নারী কর্মী। বেতন ভাতা না পাওয়ার অভিযোগ। জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনের উদ্বোধন। রোহিঙ্গা বিষয়ে গুরুত্ব দেবে বাংলাদেশ। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বরগুনার টেংরাগিরি বন থেকে অবাধে সুন্দরী গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা। নীরব বন বিভাগ, জনবল স্বল্পতার দোহাই। ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। এবং দিনাজপুরে পতিত জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের বিদেশি ফল। কম খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে এর প্রসার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।